আসসালামু আলাইকুম, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমার দেশ মিড ডে নিউজে। সঙ্গে আছে আমি হুমায়রা নাওচিন। শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম। মধ্যপ্রাচ্যের ৩ দেশে মার্কিন সামরিক স্থাপনায় ইরানের ভয়াবহ হামলা। নতুন মার্কিন হামলায় ইরানে নিহত ১৪। ভারতের শেয়ার বাজারে বড় ধস, দুশ্চিন্তায় মোদি সরকার। শান্তি প্রতিষ্ঠায় পাকিস্তানের প্রচেষ্টার প্রশংসা জাতিসংঘের। আগামী নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে আইনমন্ত্রী। বিএনপির প্রার্থী সারোয়ার আলমগীরের প্রার্থিতা বহাল, শপথে বাধা নেই, রায়ের বিরুদ্ধে আপিলে যাবে জামায়াত। জাতিসংঘ পুলিশ প্রধানদের সম্মেলনে স্বরাষ্ট্রমন্ত্রীর যোগদান, ভবিষ্যতের নিরাপত্তার চ্যালেঞ্জ মোকাবিলায় আন্তর্জাতিক সহযোগিতার আহ্বান। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। ইরানের সেনাবাহিনী জানিয়েছে কুয়েত, কাতার ও বাহরাইনে অবস্থিত মার্কিন সামরিক স্থাপনায় ড্রোন হামলা চালানো হয়েছে। ইরানে মার্কিন হামলার জবাব দিতেই পাল্টা হামলা চালানো হয়েছে বলে জানায় দেশটির সেনাবাহিনী। এক বিবৃতিতে ইরানি সেনাবাহিনী জানায়, কুয়েতে অবস্থিত একটি মার্কিন প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র ব্যবস্থা, কাতারে একটি স্যাটেলাইট ভিত্তিক আগাম সতর্কতা অ্যান্টেনা এবং বাহরাইনে যুক্তরাষ্ট্রের জ্বালানি সংরক্ষণাগারকে লক্ষ্যবস্তু করা হয়। এতে বিভিন্ন ধরনের বিপুল সংখ্যক আক্রমণকারী ড্রোন ব্যবহার করা হয় বলে জানায় সেনাবাহিনী। এতে বলা হয়, মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটি লক্ষ্য করে ইরানি সেনাবাহিনীর হামলার ধারাবাহিকতায় এই আক্রমণ চালানো হয়। বিবৃতিতে ইরানের সশস্ত্র বাহিনী মার্কিন প্রশাসনের প্রতি কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছে। তারা বলেছে, যুক্তরাষ্ট্রের বোকা প্রেসিডেন্টের লক্ষ্য ও আকাঙ্ক্ষা কোনো অবস্থাতেই পূরণ হতে দেওয়া হবে না এবং চূড়ান্ত বিজয় না হওয়া পর্যন্ত ইসলামী বিপ্লবের সুমহান আদর্শ রক্ষা করা হবে। এর আগে বাহরাইন, কুয়েত ও কাতার সহ বেশ কয়েকটি উপসাগরীয় দেশ হামলার খবর দেয় এবং নিরাপত্তার সতর্কতা জারি করে। নতুন করে শুরু হওয়া মার্কিন হামলায় ইরানের ৫টি প্রদেশে এ পর্যন্ত ১৪ জন নিহত ও ৭৮ জন আহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক আনুষ্ঠানিক বিবৃতিতে জানানো হয়েছে, বুধবার থেকে শুরু হওয়া মার্কিন বিমান ও ক্ষেপণাস্ত্র হামলায় দেশের ৫টি প্রদেশ জুড়ে অন্তত ১৪ জন প্রাণ হারিয়েছেন এবং ৭৮ জন আহত হয়েছেন। মার্কিন সামরিক বাহিনী জানিয়েছে, ইরানের নতুন দফায় ৯০টি লক্ষ্যবস্তুতে হামলা চালানো হয়েছে। হরমুজ প্রণালীতে বাণিজ্যিক জাহাজ ও নিরীহ বেসামরিক নাবিকদের ইরানের হামলার জবাবে এ সামরিক অভিযান চালানো হচ্ছে বলে দাবি যুক্তরাষ্ট্রের। আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম হঠাৎ বেড়ে যাওয়ায় ভারতের শেয়ার বাজারে বড় ধরনের পতন দেখা গেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সঙ্গে শান্তি চুক্তি শেষ বলে মন্তব্য করার পর মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বেড়ে যায়। এর জেরে তেলের দাম লাফিয়ে বাড়ে, বিনিয়োগকারীদের আস্থায় ধাক্কা লাগে এবং বিশ্বজুড়ে শেয়ার বাজারে বিক্রির চাপ তৈরি হয়। বুধবার ভারতের বেঞ্চমার্ক সূচক নিফটি ৫০ দিন শেষে ২.১২% কমে ২৩,৮৮২.৫ পয়েন্টে নেমে আসে। একই সময় বিএসই সেন্সেক্স ২.১৫% বা প্রায় ১,৬৮০ পয়েন্ট হারিয়ে ৭৬,৫০৩.৬ পয়েন্টে বন্ধ হয়। গত ৩ মাসের মধ্যে এটি ছিল উভয় সূচকের সবচেয়ে বড় একদিনের পতন। হরমুজ প্রণালীতে ট্যাংকারে হামলার জবাবে যুক্তরাষ্ট্র ইরানের বিভিন্ন লক্ষ্যবস্তুতে হামলা চালানোর পর ইরান জানায়, তারা বাহরাইন ও কুয়েতে অবস্থিত মার্কিন সামরিক স্থাপনাগুলোকে লক্ষ্য করে হামলা চালিয়েছে। এতে মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বেড়ে যায় এবং ব্রেন্ট ক্রুডের দাম প্রায় ৬.৩% বেড়ে ব্যারেল প্রতি প্রায় $৭৯ পৌঁছে যায়। এর প্রভাবে ইউরোপের স্টকস 600 সূচকও ৩ মাসের মধ্যে সবচেয়ে খারাপ দিনের পথে এগোয়। এশিয়ার বেশিরভাগ শেয়ার বাজারেও পতন দেখা যায় এবং যুক্তরাষ্ট্রের শেয়ার বাজারের ফিউচার প্রায় ১% কমে যায়। ভারতীয় রুপির মান ডলারের বিপরীতে ০.৬২% কমে যায়। একই সঙ্গে সরকারি বন্ডের দাম কমে যাওয়ায় বেঞ্চমার্ক বন্ডের ফলন 7 বেসিস পয়েন্টের বেশি বেড়ে ৬.৭৬৯২% পৌঁছায়। বিশ্বের তৃতীয় বৃহত্তম তেল আমদানিকারক ও ভোক্তা দেশ হিসেবে তেলের দাম বৃদ্ধি ভারতের জন্য বড় চাপ সৃষ্টি করে। এতে আমদানি ব্যয় বাড়ে, মূল্যস্ফীতির ঝুঁকি বৃদ্ধি পায় এবং অর্থনৈতিক প্রবৃদ্ধির ওপর নেতিবাচক প্রভাব পড়ে। জাতিসংঘের মহাসচিব অ্যান্টোনিও গুতেরেসের সঙ্গে বৈঠক করেছেন পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মোহসিন নাকভি। বৈঠকে শান্তি প্রতিষ্ঠায় পাকিস্তানের প্রচেষ্টার প্রশংসা করেছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্টোনিও গুতেরেস। এ সময় তারা আঞ্চলিক পরিস্থিতি ও আন্তর্জাতিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। আলোচনায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে একটি চুক্তি স্বাক্ষরের ক্ষেত্রে পাকিস্তানের মধ্যস্থতার
প্রচেষ্টা এবং আঞ্চলিক ও বৈশ্বিক শান্তি প্রতিষ্ঠায় দেশটির দীর্ঘদিনের ভূমিকার ওপর আলোকপাত করা হয়। জাতিসংঘের মহাসচিব শান্তি প্রতিষ্ঠায় পাকিস্তানের অব্যাহত প্রচেষ্টা ও অবদানের প্রশংসা করেন এবং আঞ্চলিক চ্যালেঞ্জ মোকাবিলায় দেশটির মধ্যস্থতার প্রচেষ্টাকে স্বীকৃতি দেন। আগামী চতুর্দশ জাতীয় সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান। সংবিধানের পঞ্চদশ সংশোধনীর ওপর হাইকোর্টের দেওয়া রায় আপিল বিভাগে বহাল রাখা নিয়ে বৃহস্পতিবার সচিবালয়ে নিজ দপ্তরে এক প্রতিক্রিয়ায় তিনি কথা বলেন। তবে নির্বাচনকালীন এ সরকার কোন প্রক্রিয়ায় এবং কাদের নিয়ে গঠিত হবে তার রায় দেখলে বোঝা যাবে বলে জানিয়েছেন মন্ত্রী। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বিলোপ সহ বেশ কিছু বিষয় পরিবর্তন করে আনা সংবিধানের পঞ্চদশ সংশোধনী নিয়ে হাইকোর্টের দেওয়া রায় বহাল রেখেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। এর ফলে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ও গণভোটের অধিকার ফিরল বলে জানিয়েছেন আইনজীবীরা। বৃহস্পতিবার প্রধান বিচারপতি জুবাইর রহমান চৌধুরীর নেতৃত্বাধীন আপিল বিভাগের পূর্ণাঙ্গ ও নিয়মিত বেঞ্চ এর রায় ঘোষণা করেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম ২ আসনে বিজয়ী বিএনপির প্রার্থী সারোয়ার আলমগীরের সংসদ সদস্য হিসেবে প্রার্থিতা বহাল রেখেছে আপিল বিভাগ। ফলে তার শপথে বাধা নেই বলে জানিয়েছেন আইনজীবীরা। বৃহস্পতিবার বেলা 11:30টার দিকে আদালত এই রায় ঘোষণা করে। এর আগে শুনানি শেষে এবছরের 18 জানুয়ারি নির্বাচন কমিশন সারোয়ার আলমগীরের প্রার্থিতা বাতিল করে। এর বিরুদ্ধে হাইকোর্টে রিট করেন তিনি। গত 27 জানুয়ারি হাইকোর্ট নির্বাচন কমিশনের ওই আদেশ স্থগিত করেন। একই সঙ্গে তাকে নির্বাচনে অংশগ্রহণের সুযোগ দিয়ে রুল জারি করা হয়। পরে হাইকোর্টের ওই আদেশের বিরুদ্ধে আপিল বিভাগে লিভ টু আপিল করেন নুরুল আমিন। 3 ফেব্রুয়ারি আপিল বিভাগ লিভ টু আপিল মঞ্জুর করেন। এর ফলে সারোয়ার আলমগীর নির্বাচনে অংশগ্রহণের সুযোগ পেলেও আপিল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত তার নির্বাচনের ফল স্থগিত রাখার নির্দেশ দেওয়া হয়। তবে সারোয়ার আলমগীরের এমপি হিসেবে শপথের বিরুদ্ধে আপিলে যাবে জামায়াত। বৃহস্পতিবার সারোয়ার আলমগীর সংসদ সদস্য হিসেবে শপথ নিতে পারবেন বলে হাইকোর্ট যে রায় দিয়েছেন তার প্রেক্ষিতে জামায়াত প্রার্থীর আইনজীবী শিশির মনির কথা বলেন। তিনি বলেন, আমরা আদালতকে বলেছি গণপ্রতিনিধিত্ব আদেশ অনুযায়ী যেদিন মনোনয়নপত্র জমা দেওয়া হয় সেদিন যিনি ঋণখেলাপি থাকবেন তিনি প্রার্থী হতে পারেন না। বিএনপির এমপি সারোয়ারের ক্ষেত্রে তাই হয়েছে। তাই হাইকোর্টের এই রায়ের বিরুদ্ধে আমরা আপিলে যাব। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ আজ যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে ৫ম জাতিসংঘ পুলিশ প্রধানদের সম্মেলনে যোগদান করেছেন। এতে তিনি 5 সদস্যের বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন। এবারে 2 দিন ব্যাপী সম্মেলনে জাতিসংঘের সদস্য রাষ্ট্রসমূহের পুলিশ প্রধান এবং নীতি নির্ধারকগণ বিশ্ব শান্তি ও নিরাপত্তা রক্ষায় 3টি মূল প্লেনারি সেশনে অংশ নিচ্ছেন। সেশনগুলো হলো জাতিসংঘ পুলিশের ভবিষ্যৎ রূপরেখা ও জাতিসংঘ পুলিশিংয়ে উদ্ভাবন ও নতুন প্রযুক্তি এবং আন্তর্দেশীয় চ্যালেঞ্জ মোকাবিলায় আন্তর্জাতিক সহযোগিতা বৃদ্ধি। আজ সম্মেলনের প্রথম সেশনে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বর্তমান বিশ্বের নিরাপত্তা চ্যালেঞ্জ সমূহ দিন দিন অত্যন্ত জটিল রূপ ধারণ করছে। প্রযুক্তির দ্রুত বিকাশ এবং অপরাধী চক্রগুলোর আন্তর্দেশীয় নেটওয়ার্কের কারণে প্রথাগত পুলিশিং ব্যবস্থার আমূল পরিবর্তন প্রয়োজন। বাংলাদেশকে জাতিসংঘের শান্তিরক্ষা কার্যক্রমে অন্যতম শীর্ষ অবদানকারী দেশ হিসেবে উল্লেখ করে মন্ত্রী বলেন, ভবিষ্যতে যে কোনো পরিস্থিতি মোকাবিলায় বাংলাদেশ তার ফর্মড পুলিশ ইউনিটকে আধুনিক ও যুগোপযোগী করে গড়ে তুলেছে। আমাদের পুলিশ বাহিনীতে ইতোমধ্যে সোয়াত, বোম ডিসপোজাল ইউনিট, সাইবার ও সংগঠিত অপরাধ তদন্ত বিশেষজ্ঞ, ফরেনসিক বিশেষজ্ঞ, ইমিগ্রেশন পুলিশ এবং ইন্টেলিজেন্স লেড পুলিশিং ব্যবস্থার অন্তর্ভুক্তি ও সক্ষমতা ব্যাপকভাবে বৃদ্ধি করা হয়েছে। দর্শক, এই ছিল আমার দেশ মিড ডে নিউজে। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।